প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন যেমনটি বলে থাকি যে এই অনুষ্ঠানে আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করে থাকি। গত এক মাস ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি সংগঠনের নাম বারবার উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের নেতারা বর্তমানে প্রায় ডজন খানেকেরও বেশি নেতা এখন গ্রেপ্তার আছেন। তবে তাদের এই গ্রেপ্তারের পেছনে বর্তমানে অর্থাৎ গত মার্চ মাসে যেই তাণ্ডব তারা ঘটিয়েছিল 17ই মার্চ ও 26শে মার্চকে কেন্দ্র করে এবং নরেন্দ্র মোদীর আসার সফরের অজুহাতে, বাংলাদেশে আসার সফরের অজুহাতে, সেই ক্ষেত্রে যেই মামলাগুলো হয়েছিল তার চেয়েও বেশি তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে 2013 সালের 5ই মে ঘটে যাওয়া সংগঠিত যে ঘটনাগুলো হয়েছিল তার ভিত্তিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় দর্শক যে সেই 2010 সালে যখন সরকার নারীর ক্ষমতায়নের প্রশ্নে এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নারী নীতি ঘোষণা করে, সেই নারী নীতি বাস্তবায়ন যাতে না করা যায় সেজন্যে হেফাজতে ইসলাম সংগঠিত হয় এবং 2010 সাল থেকেই তারা মূলত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে 2013 সালে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের সময় সমান্তরালভাবে হেফাজতে ইসলাম নিজেদেরকে আবার সংগঠিত করে এবং তারা যুদ্ধাপরাধীদের বিচারের যেই প্রক্রিয়া চলছিল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং সেই সময় যেই সমস্ত তাণ্ডব চালিয়েছিল তারা বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলাসহ এবং রাজধানী ঢাকার মতিঝিলের সেই শাপলা চত্বরের কথা নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে এখনও জ্বলজ্বল করছে। সেই সব ঘটনা প্রবাহের সময় যেই মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো বলা হয়ে থাকে, অভিযোগ রয়েছে যে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি হয় হেফাজতে ইসলামের। তার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত মামলাগুলো এতদিন পর্যন্ত সচল ছিল না। আজকে পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার সম্প্রতি নির্দেশ দিয়েছে যে ওই সময়ে অর্থাৎ 2013 সালের করা মামলা 5ই মের ঘটনায় 53টি মামলার 4টি মামলার তদন্ত শেষ হয়েছে, কিন্তু সেটা বিচার আর কার্য শুরু হয়নি। 39টি মামলার মধ্যে বাকি 49টি মামলার মধ্যে 17টি মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে, 32টি মামলা পল্টন ও মতিঝিল থানা পুলিশের তদন্তাধীন রয়েছে, কিন্তু এগুলোর কোনো সুরাহাই এতদিন পর্যন্ত হয়নি। এখন গ্রেপ্তার হচ্ছে সেই সমস্ত মামলার ধরেই, অর্থাৎ বলা হচ্ছে সরকারের সঙ্গে যখন সমঝোতা ভেঙে গেছে তখনই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। কিন্তু এই হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযোগের আঙুল কিন্তু সচেতন নাগরিকদের পক্ষ থেকে, দেশের বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং নতুন প্রজন্মের যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তাদের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছিল যে হেফাজতের নতুন করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ আনসার আল ইসলামের সদস্যরা জড়ো হয়েছে এবং তারা একের পর এক এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম তাই ঠিক করেছি, হেফাজত কেন নিষিদ্ধ নয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি যুক্ত রয়েছেন। সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, আইনজ্ঞ ও বিশ্লেষক। সঙ্গে রয়েছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেফতিক এবং সঙ্গে রয়েছেন মানবাধিকার সংগঠক মোহাম্মদ নূর খান লিটন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। আরিফ জেফতিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে 2013 সালে আপনারা গণজাগরণ মঞ্চ গড়ে তুলেছিলেন, তার অন্যতম সংগঠক আপনি। সেই আলোকে বলতে চাই যে হেফাজতে ইসলাম সেই সময় গণজাগরণ মঞ্চকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিল এবং তারা একই সঙ্গে সেই সময়কার বিরোধী যে রাজনৈতিক দল ছিল তাদের সঙ্গে এবং অন্যান্য সংগঠন মিলে একটি সমান্তরাল ছায়া মন্ত্রিসভাও গঠন করেছিল বলে পরবর্তীতে আমরা জেনেছিলাম। আপনার বক্তব্য জানতে চাচ্ছি, সেই হেফাজত ইসলাম যেখানে সন্ত্রাসী যুক্ত রয়েছেন এবং সম্প্রতি গ্রেপ্তার হয়েছে আফগান ফেরত সেই মুজাহিদ হারুন ইজহার, যিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষকও এবং হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা সম্পাদক, তিনি সরাসরি আফগান জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করে প্রশিক্ষণ নেওয়া মানুষ ছিলেন। এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত একটি সংগঠন কেন নিষিদ্ধ হবে না? আপনার বিশ্লেষণ কি বলে?
এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিক জায়গা থেকে এটা নিষিদ্ধ করা হয় না। কেন করা হয় না আমি বলি। হেফাজত কিন্তু তারা যেভাবে নিজেদের দাবি করে অরাজনৈতিক সংগঠন তা নয়। তারা হচ্ছে একটা ভাড়াটিয়া মিলিশিয়া সংগঠন। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। ভাড়াটিয়া সংগঠন যেমন আমরা আপনার অফিসের নিচে সিকিউরিটি গার্ড কোম্পানিকে রাখেন না, এটাকে আপনি নিষিদ্ধ করেন না, এরা আপনার স্টাফও না, আপনি পেমেন্ট করেন প্রয়োজন মতো যাতে আপনার অফিসে আমরা ঢুকতে পারি বা পারি না এই পারমিশনটা দেন। হেফাজতে ইসলামকে বিএনপি জামাত চক্র 2013 সালে নামিয়েছিল, কারণ বিএনপি জামাত চক্রের বিশ্বাসযোগ্যতা যখন একেবারেই চলে গেল, বিএনপি গো ধরে বসে থাকলো যে সে রাজাকারদের সাথেই থাকবে এবং রাজাকাররা তো তারা তাদের মতো শক্তি চালিয়ে দিল। তখন গণজাগরণের যে বিস্ফোরণ হলো ফেব্রুয়ারি মাসে 2013 সালে সারা বাংলাদেশে, আপনার মনে আছে 486টা জায়গায় গণজাগরণের প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল নামে বেনামে বিভিন্ন সিস্টেমে। এটাকে মোকাবেলা করার কোনো ক্ষমতা তখনকার বিএনপি জামাতের ছিল না। সেই সময় হেফাজত তাদের সার্ভিসটা দিতে এগিয়ে আসে এবং আমরা এখন জানি, তখনও জানতাম যে এটার পিছনে কোটি কোটি টাকার একটা বিনিয়োগ ছিল। এই বিনিয়োগের কারণে যেটা হয়েছে, হেফাজত সেই জায়গা থেকে এসেছিল। তারা যখন এসে ঢাকা শহর দখল করলো এবং তাদের একটা ধারণা ছিল যে পরের দিন তারা সচিবালয় দখল করবে, বাংলাদেশ ব্যাংক দখল করবে এবং করার পরে সরকারের পতন ঘটবে, এই জন্যই তাদের কাছে এত বেশি ইনভেস্টমেন্ট, তাদেরকে এত বেশি বিনিয়োগ করা হয়। উল্টো দিকে আওয়ামী লীগ যেটা হলো, আওয়ামী লীগ বাকি সবই টলারেট করবে বা সরকারি দল, সে তো তার সরকারিত্ব ছাড়বে না। সে তো সরকার থেকে আপনি চাইবেন, আপনি মারবেন আর সে চুপ থেকে নেমে যাবে তাকে। তারা এটাকে প্রতিহত করলো এবং রাতের আধারে এদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আওয়ামী লীগ পরে দেখলো যে হ্যাঁ, এটা তো একটা ভালো সার্ভিস দেওয়া সংগঠন, ভাড়াটিয়া সংগঠন, এদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। তারা এই কন্ট্রোলটা করেছে আহমেদ শফী সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত। এইটার পিছনে তারা নারী নীতি বলেন, এই পাঠ্যপুস্তক বদল করে দিতে হবে, থেমিসের মূর্তি পিছনে দিয়ে দিতে হবে, মানে এইসব কিছু দুধভাত দিয়ে রেলের জমি টাকা পয়সা এই দিয়ে। এবং আপনি দেখবেন আহমেদ শফী সাহেব বক্তৃতা বলেছে যে আওয়ামী লীগের লোকগুলা ভালো, ওরা আমাদেরকে অনেক টাকা পয়সা দেয়, এই খারাপ গুলা হচ্ছে যে ওই শাহবাগী নাস্তিক গুলার মারতে হবে, কারণ ওইখান থেকে তো ওরা কোনো টাকা পায় না এবং ওদের বিরুদ্ধে কথা বলার জন্য তো বিএনপি জামাতের যে টাকাটা, ওই টাকাটা তো ওরা হালাল করতে পারে না। সো আওয়ামী লীগ আলাদা করে দিবে এবং ওদেরকে আলাদা করে দিবে। যদি আওয়ামী লীগের থেকে ওরা বিভিন্নভাবে, এটা অস্বীকার করার কিছু নাই, বিভিন্নভাবে তাদেরকে তুষ্ট করেছেন। আওয়ামী লীগের নেতারা ওইখানে গিয়েছেন, প্রশাসনিক সাপোর্ট দিয়েছেন, তো হেফাজত ওইখানে ছিল। আহমেদ শফী সাহেব মারা যাওয়ার পরে যেটা হলো, এই হেফাজতের মধ্যে যে জঙ্গি গোষ্ঠীটা, এরা আপনারা জানেন যে আহমদ শফী সাহেবকে মৃত্যু সজ্জায় অনেক অপমান করে, ঘেরাও করে, তার ছেলেকে বের করে দিয়ে টর্চার করে বা যেভাবেই হোক তারা এই ক্ষমতাটা নিল। ক্ষমতাটা নেওয়ার পরে তাদেরকে মনে হয়েছে যে, আমি জানি না, আমার ব্যক্তিগত ধারণা হয়তো সেকেন্ড লেভেল অফ নেগোসিয়েশন, তাইলে সেটা কিভাবে করা যাবে, শক্তি প্রয়োগ দেখাতে হবে। সেই শক্তিটা তারা দেখিয়েছেন, আমি বলবো রাজনৈতিকভাবে ভুল জায়গায় শক্তিটা দেখিয়েছেন। তারা দেখিয়েছেন মোদির আগমনের উপরে, তারা দেখিয়েছেন স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তির বিরুদ্ধে। স্বাধীনতার 50 পূর্তি উৎসব এটা আওয়ামী লীগের সম্পত্তি না, এটা গোটা বাঙালির সম্পত্তি। এইখানে এসে কিন্তু মানুষের সেন্টিমেন্টের একটা ব্যাপার আছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এখানে কিন্তু সাধারণ মানুষের একটা সেন্টিমেন্টের মামলা আছে। এটা করে তারা এখানে একটা বিরোধিতার মধ্যে দিয়ে গেলেন এবং তারা মোদি বিরোধিতার মাধ্যমে শক্তি দেখিয়ে যে নেগোসিয়েশন করতে চেয়েছিলেন, আমার ধারণা সেটা শেষ পর্যন্ত সফল কাম হয় নাই। সম্পূর্ণভাবে পর্যবেক্ষণের ধারণা, আমি কোনো তথ্য থেকে বলছি না। আপনি দেখবেন এত তাণ্ডব হলো, কিছু মাদ্রাসা ছাত্র মারাও গেলেন এটার জন্য। প্রথম দিকের মামলাগুলোতে কিন্তু হেফাজতের লোকজনকে আসামি করা হয় না, গয়রহ হিসাবে মানে মামলাগুলো করা হয়েছে। সামহাউ এই শক্তি প্রয়োগ দেখিয়ে হেফাজত পলিটিক্যালি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য এখন পাল্টা ওই যে নেগোসিয়েশনের মামলা, এখন পাল্টা তাদেরকে একটু চাপ দেওয়া হচ্ছে। একই যাবে যেভাবে দেখেন 13 সালের মামলাগুলা করা হয়েছে, এই মানে জাগ্রত করা হয়েছে বা চালু করা হয়েছে। আবার একই সাথে হেফাজতের শীর্ষ নেতারা রাতের বেলা গিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করছেন। সো দুই দিকেই একটা চেক এন্ড ব্যালেন্স চলছে। এটা রেজাল্ট হয়তো আমরা আরো কিছুদিন পরে দেখতে পাবো। অনেক ধন্যবাদ আরিফ জেবতিক। ব্যারিস্টার তরিন আফরোজ, আপনার কাছে ফিরতে চাই। যেমনটি বলছিলেন আরিফ জেবতিক, যে একদিকে যখন মামলা চলছে সেই ক্ষেত্রে আবার দেখছি আমরা যে বৈঠক চলছে। তবে বৈঠক লক্ষণীয় যে হেফাজতের এখন বলা চলে নেতৃত্বের দুই ধরনের অংশ আছে। একটা হচ্ছে আহমদ শফির অনুসারী, আরেকটা হচ্ছে শব্দ বিলুপ্ত গ্রুপ, যারা তারা বিলুপ্ত কমিটি এর অর্থাৎ বাবুনগরীদের গ্রুপ। দুই গ্রুপের সঙ্গেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হচ্ছে। এটি কি অন্য কোনো সমঝোতা, নাকি সত্যি সত্যি একটি অরাজনৈতিক সংগঠনে পরিণত করার সরকারি সহায়তার প্রক্রিয়া শুরু হয়েছে?
ব্যারিস্টার তুহিন আফরোজ, আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি যে একটি জি, জঙ্গি আমার সংগঠন আমার জি বলুন। জি। আমার বিশ্লেষণ হচ্ছে যে যখন একটি জঙ্গি সংগঠন তাদের যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পারছি, চোখের সামনে দেখেছি। আর অনেক বেশি অতীতের কথা না, আমরা সবাই দেখেছি তারা কি কি করেছে। নারী নীতি থেকে শুরু করে 13 দফা যে দাবি তারা তুলেছিল, সেখান থেকে শুরু করে আমির ছবির ভাইরাল ভিডিও, নারীকে অসম্মান করে কথাবার্তা থেকে শুরু করে তাদের যে অবস্থান, এবং সর্বশেষ যেখানটাতে তাদের যে জঙ্গি কার্যক্রম, সেখানটাতে এটা বলতে কোনোভাবেই আমার দ্বিধা হয় না যে এটি একটি জঙ্গি সংগঠন, এবং যে জঙ্গি তৎপরতা তারা করে এসছে নানাভাবে, সেইটার জায়গাটাতে আসলে সমঝোতার জায়গাটা আমি ব্যক্তিগতভাবে কখনোই দেখি না। কারণ জঙ্গিদের সাথে বসে আলাপ আলোচনা করার কোনো টেবিল টক হওয়ার কোনো জায়গা কোথাও থাকতে পারে না। তবে একই সাথে আমি মনে করি যে যে এটিও যেমন একটি কথা, একটা সোজা হিসেব আমরা বললাম যে জঙ্গির সাথে বসছি না, বা তাদেরকে সেমি জঙ্গি ভেবে তাদের সাথে কথা বলবো কিনা, বা তাদেরকে আমরা মগজ ধোলাই করার কোনো জায়গায় নিয়ে যেতে পারি কিনা। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার যখন থাকেন ক্ষমতায়, তিনি কিন্তু চেষ্টা করেন যে আমার লস মিনিমাইজেশনটা আমি কিভাবে করতে পারি। এক হচ্ছে আমি আর্মি নামিয়ে, আমি পুলিশ নামিয়ে প্রশাসনকে একদম তাদের বিরুদ্ধে বন্দুক তাক করে গান পয়েন্টে তাদেরকে একদম টার্ন ডাউন করে দেওয়া, সেটি একটি শক্তির জায়গা। সেটি সরকার রাষ্ট্র চাইলে সেখানটাতে সেই জায়গাটি রয়েছে। তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে 5ই মে, আজকের এই 5ই মে এই দিন আমি স্মরণ করছি যে সেই সময়টাতে প্রসিকিউশন অফিসে আটকে বসে আছে, আমরা জানি না আমাদেরকে অ্যাটাক করছে চারদিক থেকে ঘিরে, আমরা পুলিশের প্রহরার ভিতরে বাসায় ফিরতে পারছি না ওই সময়কার দিনগুলোতে, যে আসলে যে এখানটাতে আপোষের জায়গা কতটুকু রয়েছে। কিন্তু মিনিমাইজেশনের জায়গাটা, লস মিনিমাইজেশনের জায়গাটা যেটি বলছিলাম, যে হয়তো সবসময় সব সরকারই চেষ্টা করবেন যে আমি যদি কোনোভাবে লস মিনিমাইজ করে একটা জায়গায় তাদেরকে আনতে পারি, চেষ্টা আন্তরিকতা থাকতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ স্বভাব কোনোদিন ওই যে বলে না, কয়লার ময়লা ধুলে যায় না। আসলে হেফাজতে ইসলামের কিছু ফান্ডামেন্টাল জায়গায় যে তাদের অবস্থান রয়েছে, সেই অবস্থানগুলো কিন্তু তারা কোনোভাবেই আপোষ করে তাদেরকে বদলানো যাবে না। হয়তো তারা কম হবে, তাদের কর্মকাণ্ড কিছুটা কমাবে কিছুদিনের জন্য, কিন্তু আবার তারা বেরিয়ে আসবে। এই যে তাদের আসা যাওয়ার এই মানে বারবার আগমন আর প্রস্থান, তার মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক মঞ্চে একটা পরিবর্তন আসছে, এবং এর ফলে কি হচ্ছে, তারা মনে করছে একটা রাজনৈতিক স্পোর্ট তারা করে ফেলছে। এই 2021-এ এসে তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতে পেলাম, সেই কর্মকাণ্ডের ভেতরে কিন্তু আমরা দেখছি যে তারা এত বড় ধৃষ্টতা দেখাচ্ছে যে যেখানটাতে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার চেষ্টা করলো, তাকে আক্রমণ করলো। তারপরে হচ্ছে আমাদের 50 বছর পূর্তি, স্বাধীনতা পূর্তি, আমাদের শতবর্ষ মানে 50 বছর পূর্তি অনুষ্ঠানকে নস্যাৎ করবার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু একদিনে হয় না। এই জিনিসগুলো দিনে 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 তারা এই সাহসটা অর্জন করেছে। এখন আলাপ আলোচনা করে হয়তো কিছুদিন ধরপাকড় করে এখানটাতে কিছুদিন হয়তো কম হবে, কিন্তু তারা আবার বেরিয়ে আসবে। কারণ সাপ বারবার খোলস বদলে কিন্তু সামনে চলে আসে। এখন যে কথাটা, আরেকটি কথা আমি এর সাথে যোগ করতে চাই, যেটি আসলে খুবই দুঃখজনক, যে ঘটনা 2013 সালে হয়ে গেছে, সেটার তদন্ত শেষ করতে আমরা পারছি না। আমাদের এত বড় পুলিশ প্রশাসন, এত বড় গোয়েন্দা বিভাগ, এত বড় তদন্ত সংস্থা, সবকিছু তো আমাদের হাতে রয়েছে। আমরা কি এখানটাতে যদি দেখতাম যে তাদের বিরুদ্ধে সময়ে সময়ে বিভিন্ন রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাহলে সেখানটাতে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেতাম। আমি বলছি না যে একেবারে হার্ডস্কোর করে তাদেরকে সরিয়ে ফেলার কথা, কিন্তু অপরাধীদেরকে বেরিয়ে আনা, যে প্রপাগান্ডা করা হলো 2013 সাল থেকে সেই ঘটনাকে কেন্দ্র করে, সেই তদন্তগুলো এখনো শেষ হচ্ছে না, সেই মামলাগুলো এখনো চলে আছে। আজকে কত বছর হয়ে যাচ্ছে। আর সুতরাং এখানটাতে আমি মনে করি যে আমাদের কোথাও না কোথাও একটা আপোষকামী চরিত্র রয়েছে। এটা আমরা অস্বীকার করব
করব না। এখন রাজনৈতিক ব্যালেন্স করতে যেয়ে, রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে যেয়ে, আর আমি সেখানটাতে রাজনৈতিক ব্যালেন্সের মাধ্যমে আমি যখন কোনো অন্যায় কিছুকে সাপোর্ট করে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে প্রজন্মের পরের প্রজন্মকে সেটি ভার বহন করতে হবে। আজকে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার জায়গাটিতে কিন্তু হেফাজত ভাবছে আমরা একটা ভয়েস, আমরা একটা লোকদেরকে রিপ্রেজেন্ট করি, এবং তারা হেফাজত এই সুযোগটা নিয়ে কিন্তু তারা আরো সামনে এগোচ্ছে, তাদের মনোবল বাড়ছে যে ইয়েস, আমরা আমাদের সাথে সরকার বসতে বাধ্য হচ্ছে, আমরা করছি। সুতরাং এই জায়গাগুলো ভবিষ্যতের রাজনীতিতে দিক নির্দেশনার ক্ষেত্রে একটা ভুল ভ্রান্তি, বিভ্রান্তি তৈরি করার জায়গা সৃষ্টি করে। আমি মনে করি যেটি অন্যায় সেটিকে অন্যায় বলে দমন করতেই হবে, সেটি আজ হোক কাল হোক করতেই যখন হবে, আজকেই কেন নয়। অনেক ধন্যবাদ। সময়টা যাতে ঠিক মতো হয়। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার তুহিন আফরোজ। যেই কাজ দুদিন পরে হলেও করতে হবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা যেটি ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে চলবে না, ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল হবে না। মোহাম্মদ নূর খান লিটন, আমরা ৭৫-এর পরে দেখেছি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি শুরু হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি এক সংগঠন হয়েছে, ধর্মের রাজনীতিতে অপব্যবহারও হয়েছে। সেই রকম একটি জায়গা থেকে আজকে এর আগেও আমরা যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত শিবির এর নিষিদ্ধ করার দাবির কথা বারবার মাঠে ছিল, তা নিষিদ্ধ হয়নি। শুধুমাত্র কয়েকটি চিহ্নিত জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে। এখন হেফাজতে ইসলামের সঙ্গে সরাসরি যুক্ত নেতৃত্বে রয়েছেন এবং একসময় হরকাতুল জিহাদের সঙ্গে যুক্ত ছিলেন এমন ব্যক্তিবর্গও রয়েছেন, তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, মাফ করবেন। সেই ক্ষেত্রে কেন এই হেফাজতকে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ করা হবে না? সমস্যাটি কোথায়, জনাব নূর খান লিটন? দেখেন, আসলে আমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে এগোতে হবে। আমি ব্যক্তিগতভাবে প্রথমেই এটা বলে নিচ্ছি, কারণ আমরা ঢালাওভাবে যেন কোনো মন্তব্য করার থেকে বিরত থেকে খুব সঠিক ইনফরমেশনের ভিত্তিতে আমাদের করা দরকার। আমরা যদি একটু পিছনে খেয়াল করি, হেফাজতে ইসলামটা কি? এটি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না জঙ্গি সংগঠন, না এটা একটা জগা খিচুড়ির মতো একটা আমব্রেলা অর্গানাইজেশন? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলো, তারপরে জঙ্গি সংগঠনগুলো, এবং এর বাইরে মাদ্রাসার বিভিন্ন যে আলেম ওলামা আছেন তারাও এটার সাথে যুক্ত। এটি একটা আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে কাজ করছে। এখানে যেমন হরকাতুল জিহাদ আছে, এখানে যেমন জেএমবি আছে, এখানে আনসার আল ইসলামকে পাবেন, এখানে আফগান ফেরত যারা যোদ্ধা বা আফগানে গিয়েছিলেন তাদেরও পাবেন। এখন প্রশ্ন আসছে যে 5ই মে 13 সালের যে ঘটনাটি, এই ঘটনার যদি আমরা খুব সুন্দরভাবে সঠিক বিশ্লেষণ দ্বারা করাতে পারি, তাহলে দেখব যে কোনো ভাবেই হোক একটি ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এক ধরনের নেগেটিভ জায়গা থেকে কিন্তু হেফাজতে ইসলামের নানান ধরনের কর্মসূচি আমরা লক্ষ্য করেছি। এবং এখানে যে শুধুমাত্র ওই 5ই মেতে শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা যুক্ত ছিল এটাও কিন্তু না। আপনি যদি পরবর্তীতে যদি খেয়াল করেন, যারা মারা গিয়েছিল তাদের ভিতর বুয়েটের ছাত্র পর্যন্ত ছিল, একজন নারীও ছিল আমি যতদূর আমার খেয়াল আছে। তার মানে এইখানে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে পরিস্থিতিতে এক ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে হেফাজতে ইসলামের সাথে বিভিন্ন সময়ে যারা আমাদের সরকার পরিচালনা করেছেন তারা এক ধরনের কৌশলগত অবস্থান নিয়েছে। আমার কাছে এটা মনে হচ্ছে কৌশলগত অবস্থান। এখন এই কৌশলটা সঠিক ছিল কি বেঠিক ছিল এটা আলোচনা হতে পারে, বা এই কৌশলে আমাদের যাওয়া ঠিক ছিল কিনা সেটা আলোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যখন কোনো রাজনৈতিক দল সরকার পরিচালনা করেন তখন তাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রেখে এগোতে হয়, কিন্তু মৌলিকতা বাদ দিয়ে না। আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনা বলি, মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র কিন্তু একটি জায়গা, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাজনীতি একটি জায়গা, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু চেতনার ক্ষেত্রে সমাজতন্ত্র এইটিও কিন্তু একটি জায়গা। এই বিষয়গুলোকে বাদ দিয়ে শুধু একটি বিষয় নিয়ে যেন আমরা
কথা বললে কিন্তু এক পেশের মতো হবে। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা সবাই পরিচালিত হতে পারতাম, তাহলে তো এটা একটা অসাম্প্রদায়িক চরিত্র থাকতো রাষ্ট্রের। আজকে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, তাহলে এখানে কিন্তু উদার রাজনৈতিক অনেকগুলো কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারতাম, যেটা আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে এখন পাচ্ছি। এখন আপনার যে প্রশ্ন, সেই জায়গায় আমি আসি যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করা। আমার প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ করা তো হচ্ছে চূড়ান্ত একটি ব্যাপার। হেফাজতে ইসলামের এই রাজনীতি করার সুযোগগুলি আমাদেরই ত্রুটি বিচ্যুতির কারণে কিন্তু এসছে। কারণ আদর্শিক লড়াই, স্বাধীনতার পর কিন্তু আমরা আদর্শিক লড়াইটাকে অব্যাহত রাখতে পারিনি, জারি রাখতে পারি। এবং আদর্শিক সংগ্রামটা যখন ভোতা হয়ে যায়, তখন এই ধরনের জঙ্গি বলেন, ধর্মীয় উন্মাদনা বলেন, ধর্মীয় গোষ্ঠী বলেন, তারা কিন্তু তাদের মানে কার্যকলাপ চালানোর সুযোগ পায়। আপনি খেয়াল করে দেখেন, নারী নীতির বিরোধিতা যখন করলো, তখন আমরা এক বাক্যে কতটা নামতে পেরেছি। তেতুল হুজুর মানে শফি হুজুর যখন নারীকে তেতুলের সাথে তুলনা করলো, তখনই বা আমরা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পেরেছি। বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তারা এই জায়গাটিতে হেফাজতের সাথে কতটা বোঝাপড়া করতে পেরেছেন, বা হেফাজতকে কতটা এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এই কথাগুলি নিয়ন্ত্রণ করা বলি, বা তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা বলি, সেটা কতটুকু পেরেছেন। আমি আবারও জেবতিক ভাইয়ের কথায় একমত। সেটা হচ্ছে রেলের জায়গা দিলাম, বস্তায় টাকা দিলাম, আওয়ামী লীগকে ভালো সংগঠন হিসেবে সার্টিফাই করলো তারা। এই যে ব্যাপারগুলি, এইগুলি এই অবস্থা পর্যন্ত যে যাওয়া, যে কৌশলে আমরা ওই জায়গাটিতে তাদেরকে যেতে দিলাম, সেই কৌশলটা আমার কাছে মনে হচ্ছে যে ভুল ছিল। আমাদের মতাদর্শগত সংগ্রামটা অব্যাহত রাখা দরকার ছিল স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এখন যে জায়গাটিতে আমরা এসছি, এখানে আমি মনে করি যারা সচেতন মহল, যারা সমাজ পরিবর্তনের চিন্তা করেন, বা যারা রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনীতি পরিচালনা করতে চান, তাদেরকে কিন্তু অতি সতর্কতার সাথে এই জায়গাটিতে এগিয়ে আসতে হবে, এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে পুরা দেশের মানুষ, সে হেফাজত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক, তারা কিন্তু এই দেশেরই সন্তান। এবং তাদের সাথে এমন কোন আচরণ যেন না করি যে আচরণের কারণে সাধারণের মানুষের ভিতর কোনো সহানুভূতি তৈরি হয়। আমাদেরকে মনে রাখতে হবে আদর্শিক লড়াইটাই একমাত্র এখান থেকে আমাদের জঙ্গিপনার থেকে বাঁচাতে পারে, অসাম্প্রদায়িক জায়গাটাকে ভিত মজবুত করতে পারে। এইটার জন্য মানে আজকে আদর্শিক লড়াই, আদর্শিক সংগ্রামটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। অনেক ধন্যবাদ নূর খান লিটন। প্রিয় দর্শক, শুনছিলেন আজকের আমাদের তিনজন অতিথির কথা। আমাদের আসলে কথার ফাঁকে ফাঁকে বিরতির সময় চলে এসছে। আমরা বিরতি নিব, ছোট্ট একটি বিরতির পর জানবো যে হেফাজতকে নিষিদ্ধ করলেই কি সমস্যার সমাধান হবে, নাকি তার অন্য কোনো উপায় রয়েছে। যেমনটি নূর খান বলছিলেন যে নিয়ন্ত্রণের মধ্য দিয়েও কি হেফাজতকে, অর্থাৎ এই যে আদর্শের লড়াইয়ের কথা বলছেন, সেটাকে নিয়ন্ত্রণ করেও আদর্শের লড়াইটা চলমান রেখে তাদেরকে প্রতিরোধ করা যাবে কি না, সেসব বিষয় নিয়ে কথা বলবো এই শিরোনামে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আদর্শিক লড়াই না করলে শুধু নিষিদ্ধ করেই কি সমাধান হবে কিনা। আরিফ জেবতিক, আপনার মন্তব্য জানতে যাচ্ছি। আরিফ জেবতিক কি আমাকে শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে আচ্ছা, জি একই প্রশ্ন। হ্যাঁ, একই প্রশ্নের উত্তরটি শুনতে যাচ্ছি যে আর আদর্শের লড়াই, আমার ইন্টারনেটের সমস্যা ছিল। জি আরিফ ভাই শুরু করেন তাহলে, নাকি আমি শুরু করব? আরিফ জেবতিক ফিরে, আমাকে একটু প্রশ্নটা যদি আরেকবার আচ্ছা ঠিক আছে। আরিফ জেবতিক ফিরে এসেছেন। আরিফ জেবতিক, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে নূর খান লিটন বলছিলেন যে আমরা আদর্শের লড়াই যদি না করি আর সমান্তরালভাবে, তাহলে শুধু নিষিদ্ধই সমাধান নয়। আপনার মন্তব্যটা, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। প্রথম কথা হচ্ছে, নিষিদ্ধ মোটেও কোনো সমাধান নয়। আমি নিষিদ্ধের পক্ষে নই। কারণ হচ্ছে হেফাজত একটা বড় আমব্রেলা। এখানে অনেক জনগোষ্ঠী আছেন, এখানে অনেক ধরনের কাহিনী আছে। এদের নেতৃস্থানীয় যারা আছেন, যারা লিডারশিপ নিয়েছে, এরা সুবিধাভোগী, এরা বিভিন্নভাবে ডিলিং করে, এরা বিভিন্নভাবে অন্যায়ের সুযোগ নেয়। এরা বাইরের 13 জন বলুন বা 17 জন মাদ্রাসা ছাত্রের রক্ত শোকাবার আগে 501 নাম্বার রুমে তথাকথিত স্ত্রীকে নিয়ে ভোগ বিলাসে মত্ত হয়। এরা হচ্ছে একটা শ্রেণী। কিন্তু সাধারণ কওমি মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক,
তারা কিন্তু আমাদের জনগোষ্ঠীর অংশ, তাদেরও কিন্তু রাজনীতিতে কথা বলার সুযোগ দিতে হবে। আমি মাঝখানে দেখেছি যে কওমি মাদ্রাসা রাজনীতিতে যুক্ত হবে না, কেন হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হতে পারে, কেন কওমি মাদ্রাসা হতে পারবে না? আমি কিন্তু চাই সকলের সম্মিলিত, মানে এই দেশটা তো সকলের, আমার আপনার কথা বলার সুযোগ থাকলে একজন মাদ্রাসা ছাত্রকে কথা বলার সুযোগ দিতে হবে, এটা নিষিদ্ধের জায়গা না। খেয়াল রাখতে হবে এইখানে যারা উগ্রবাদী, যারা ধ্বংসাত্মক জায়গায় মাদ্রাসা ছাত্রদের টেনে নেন এবং এই ছাত্রদের মানে ওই জায়গায় উদ্বুদ্ধ করে, তাদেরকে নিয়ন্ত্রণের একটা ব্যাপার, এটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার মামলা, এটা কিন্তু করতে হবে। নিষিদ্ধের জায়গায় আমি আসলে কোনোভাবেই নাই। এবং নূর ভাই যে কথাটা বলেছেন, খুবই চমৎকার কথা বলেছেন, যে আদর্শিক সংগ্রামের একটা জায়গা আছে এবং এগুলো দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনারও জায়গা আছে। পরিকল্পনার জায়গা হচ্ছে কি, আপনি যেভাবে দেখেন মাদ্রাসা, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা খুব সহজ। আমি নিজে দেখেছি, আমরা যখন আমার গ্রামে একটা স্কুল করতে চেয়েছিলাম, যে প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, আপনাকে অনেকগুলো জায়গা আগে রেজিস্ট্রি করে দিতে হবে সরকারের নামে, সরকারকে ফিস দিতে হবে, এটা অনেক কষ্ট। এর চেয়ে হচ্ছে আমার ভিটার মধ্যে একটু জায়গা আছে, আমি একটা টিন শেড ঘর বানিয়ে হাফিজি মাদ্রাসা করে দিলাম। আমি সিলেটের একেবারে ডাইরেক্ট অভিজ্ঞতার কথা বলছি। তো এই জায়গাগুলো তো এর কারণে মাদ্রাসা বেড়েছে। দরিদ্র মানুষ মনে করে তার ছেলেকে ওইখানে দিলে একটা হচ্ছে তো অবশ্যই পরকালে একটা নিশ্চিত হলো, ইহকালেও তার খাওয়া দাওয়ার একটা সংস্থান হয়। এই জায়গার ইনাদেরকে, যে মাদ্রাসার ছাত্ররা আছেন আমাদেরকে, এদেরকে জীবনের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে নজরুল কবির, আমি আপনি যে ধরনের বেড়ে ওঠার মধ্য দিয়ে উঠে এসেছে, আমরা যে সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের পরিবারে পেয়েছি, এই ছাত্ররা এইগুলো পান না। সুতরাং তাদের জুতার মধ্যে যদি আমাদের পাটা রেখে চিন্তা করি, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না। কিন্তু এর মানে তাদেরকে খারিজ করে দিব, আমি এটাতে মোটেও একমত নই। আমার কাছে মনে হয় আদর্শিক সংগ্রামের জায়গায় এই পরিকল্পনাগুলো করা দরকার। এই যেমন কওমি মাদ্রাসার শিক্ষা সনদ দেওয়া হয়েছে, আমি এটার পক্ষে। কিন্তু ধীরে ধীরে এইগুলোতে জীবনমুখী কিছু কারিগরি শিক্ষা, অন্যান্য শিক্ষা ব্যবস্থাও আমরা ইম্পোজ করব, চেষ্টা করব, তাদেরকেও এগিয়ে আসার একটা সুযোগ করে দিব, যাতে একজন মানে এখন হচ্ছে কি, একজন লোক হাফিজ হন, হাফিজ হওয়ার পরে ওনার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, ওনাকে ওই তারাবির নামাজ পড়ানো ছাড়া কিছু করা নাই। আমার আত্মীয় স্বজনের মাঝে আছে, আমি দেখেছি। তাদেরকে কিছু জীবনমুখী শিক্ষা দিয়ে দিলে তারা, একজন হাফিজ কিন্তু একজন ভালো দোকানদার হবেন, সৎ দোকানদার হবেন। একজন কারি সাহেব কিন্তু অন্য একটা পেশায় হয়তো সততার সাথে করতে পারবেন, একটা ভালো অ্যাকাউন্টেন্ট হতে পারেন। এই জায়গাগুলোকেও আমাদের রাষ্ট্রীয় এবং সরকারের জায়গা থেকে দেখার বিষয় আছে। যদি আমরা সেই সংস্থানটা করে দিতে পারি, তাহলে তারাও ধ্বংসাত্মক জায়গায় যাবেন না। কারণ এখন তাদের কাছে একমাত্র মনেই হচ্ছে যে বাবুনগরী রাষ্ট্রপতি হইলে বা প্রধানমন্ত্রী হইলে আমাদের কিছু একটা হবে, এছাড়া তো আমাদের কিছু হবে না। সুতরাং তারা ওই জায়গাটাতেই মনে করেন যে ধ্বংসাত্মক হয়ে একটা রাজনৈতিক শক্তি দেখাতে চান। আমার কাছে মনে হয় জিনিসগুলো সমবেদনার সাথে দেখতে হবে, বাস্তবতার নিরিখে দেখতে হবে। খুব যে একেবারে খারিজ করে দেওয়ার মুডে যদি আমরা যাই, দেশের মধ্যে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা যদি একেবারে অস্বীকার করে যাই, তাদের বক্তব্য যদি আমরা নিতে না চাই, তাহলে সেটা শেষ বিচারে খুব ভালো কিছু হবে না। কারণ ধর্ম এবং ধর্মীয় রাজনীতি আমাদের সমাজ ব্যবস্থায় থাকবে। আপনি যদি তুরস্কের দিকে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, যে খুব মানে গায়ের জোরে ধর্ম নিরপেক্ষতা চালু করে ফেলা রাষ্ট্র এবং এর মধ্যে কিন্তু খুব একটা সফল হয় নাই, কারণ মানুষের মনের মধ্যে তো এই জায়গাগুলো আছে। আর আপনি একটি বড় আলাপ তুলেছেন, সেই জায়গা থেকে বলতে গেলে যে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করা মানে তো কওমি শিক্ষা ব্যবস্থাকে নিষিদ্ধ করা নয়। বাংলাদেশে শুধু না, এই ভারতীয় উপমহাদেশে, আমি সেটা বুঝছি, কিন্তু এটা তো তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে যদি বলেন যে আমি নিষিদ্ধ করে দিব, জঙ্গি তৎপরতা দুই ধরনের। এখন তারা যেটা করছেন আর ভাঙচুর, জ্বালা পোড়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিএনপি নিষিদ্ধ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে মানে আরো অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে। বর্তমান সরকারি দল যখন বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু রাজপথে প্রসেশন করেছে। হ্যাঁ, হেফাজত অনেক বেশি, অনেক উগ্র, অনেক আক্রমণাত্মক করেছে, জামাত শিবিরের মতো। এটার পিছনে আরেকটা কারণ আছে, তাদের সেই রাজনৈতিক বোধ বুদ্ধির জায়গাটা তো ওইভাবে বিকশিত হয় নাই। আপনি বদ্ধ একটা জায়গা থেকে মাদ্রাসার 2000 ছাত্রকে ছেড়ে দিয়েছেন রাস্তার মধ্যে, এদের কোনো নিয়ন্ত্রণ নাই। এই যে কিশোর তরুণ, ও কি বুঝে, ও তো রেল লাইন পুড়ায় ফেলবে, ও তো মানে এই জায়গাগুলো তো আমাদেরকে চিন্তার একটা বিষয় আছে। কিন্তু একজন প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী জানে কতটুকু পর্যন্ত অ্যাকশনে যেতে হবে, কতটুকু পর্যন্ত বিক্ষোভ দেখানো যায়। তারাও ভাঙচুর করে, কিন্তু তারাও কিন্তু বিভিন্নভাবে আক্রমণাত্মক হয় রাজপথে, তারাও পুলিশকে আক্রমণ করে, তাদের একটা জায়গা আছে। কিন্তু জামাত শিবির কি করতো? পুলিশ ধরে পিটিয়ে ফেলতো। নজরুল কবির, আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক ছিলাম, আমরা পরবর্তীতে জামাত শিবির বিরোধী রাজনীতিতে রাজপথে ছিলাম। আমরা কিন্তু পুলিশের মাথা থেতলে ফেলতে হবে এইটা জীবনে চিন্তাও করি নাই, ঢিল মেরেছি। তারা যখন টিয়ার গ্যাস মেরেছে, সেই টিয়ার গ্যাস তুলে আমরা ছুঁড়ে ফেলেছি, কারণ রাজনৈতিক জায়গা থেকে এই বুদ্ধিটা আমাদের তৈরি হয়েছে। কিন্তু মাদ্রাসা ছাত্রদের মধ্যে এটা আমার ধারণা তৈরি হয় নাই বলেই তারা লিমিট কোথায় ক্রস করতে হবে, কোথায়, এটা বোঝেন না।
এই জায়গায় যদি তাদের উপরে আমরা খুব মানে মারাত্মক ভাবে একবারে নিষিদ্ধের জায়গায় চলে যাই, আমার কাছে মনে হয় ইটস টু আর্লি টু সে। আচ্ছা আমার কাছে এর চেয়ে বরঞ্চ মনে হয় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, তাদের বক্তব্য থাকবে, আমাদের বক্তব্য থাকবে, প্রত্যেকটা মানুষের থাকবে। একজন লোক যদি বলতে পারে যে আমি দেশে সমাজতন্ত্র চাই, একজন যদি বলে যে আমি যেমন আমি ব্যক্তিগতভাবে সমাজতন্ত্র চাই না, আরেকজন লোক বলতে পারে আমি ইসলামী শাসন ব্যবস্থা চাই, আরেকজন বলতে পারে আমি শাসন ব্যবস্থা চাই। যতক্ষণ সে রাষ্ট্রকে চ্যালেঞ্জ না করে, রাষ্ট্রের কোর ভ্যালুকে চ্যালেঞ্জ না করে, তার রাজনৈতিক মতবাদের স্পেসটা আমাদের দেওয়া উচিত। নিঃসন্দেহে নিঃসন্দেহে ব্যারিস্টার আর তুরিন আফরোজ, আপনার কাছে আসতে চাই। আলোচনাটি যে জায়গাটা এখন গড়াচ্ছে সেই রকম একটি জায়গা থেকে বলতে চাই যে আমরা তো দেখেছি এই উপমহাদেশের ইতিহাসে মাদ্রাসা শিক্ষা কাঠামো নতুন নয়। আলিগড় মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু আমরা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে তাদের সম্পৃক্ততার অভিজ্ঞতার কথা জানি। কিন্তু যখন সরাসরি একটি রাষ্ট্রের সংবিধান বিরোধী তৎপরতার সঙ্গে ওই নিরীহ ছাত্র ওদেরকে ব্যবহার করে, আমি কোড অ্যান্ড কোড ব্যবহার শব্দটি বলছি, যে কারণ যেই অনুযায়ী এক একটি মাদ্রাসায় বাংলাদেশ ব্যাংক এখন নোটিশ দিয়ে তাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেই তথ্য পাচ্ছে, সেখানে মাদ্রাসার ছাত্রদের তাদের ভরণ পোষণের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে, আর মাদ্রাসার ফান্ডের থেকে তাদের পরিচালনায় যারা যুক্ত রয়েছেন এবং একই সঙ্গে যারা রাজনীতি করছেন তাদের পেছনে যে পরিমাণ ব্যয় হচ্ছে, সেখানেও রয়েছে বৈষম্য। বিষয়টা এই কারণেই স্পষ্ট হওয়া দরকার আরও বেশি যে হেফাজতকে নিষিদ্ধ করা নয়, কিন্তু যে তৎপরতাগুলো আছে সেই তৎপরতার জায়গাতে মাদ্রাসা শিক্ষা কাঠামোর একটি সংস্কারের জায়গাটা জরুরি কিনা। প্রথমে আমি বলবো যে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা কেউ কথা বলছি না। জি, কারণ এটা যদি কেউ ভুল করে বুঝে থাকি যে না মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারলে, অনেকে মনে করেন আমাদের ভেতরে মাদ্রাসা বন্ধ করতে পারলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই মাদ্রাসার বাচ্চাদেরকে আর এখানে মাদ্রাসার দোকানে ঝাঁপি নামিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের মদন ভস্যের পূর্বে আর মদন ভস্যের পরে আর কি। মদন ভস্যের পূর্বে তো আমি জানি প্রেম করতে গেলে পঞ্চস্বরে বিদ্ধ করতে হয়, কিন্তু মদন ভস্যের পরে এটা ভাইরাস হয়ে যায়, এটা সবখানে চলে যায়। তা আজকে এখন না হয় আমরা কিছু কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করতে পারি, তারপরে আমি এখানটাতে কোয়ালিফাই করতে চাই আমার কথাটিকে, যে সেক্ষেত্রে কিন্তু আমি শুধু মাদ্রাসার কথা বলবো না। হোলি আর্টিসান কিন্তু আমাদের দৃষ্টি ওপেন করে দিয়েছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে শুধু মাদ্রাসা নয়, জঙ্গি তৎপরতা কিন্তু একেবারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যারা নাকি আমরা ভাবি দেশ নিয়ে কিছু চিন্তা করে না, অন্য কিছু নিয়ে ভাবছে, অন্য দেশ নিয়ে ভাবছে, তারাও কিন্তু বাংলাদেশে জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত হচ্ছে। সুতরাং এখানটাতে পার্টিকুলারলি মাদ্রাসা এডুকেশনের এগেইনস্টে আমি না, তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে, এবং আরিফ ভাইও যেরকম করে বললেন, আমি বলবো যে দুটি জায়গায় আমাদেরকে অবশ্যই আমাদের তৎপরতা বাড়াতে হবে। একটি হচ্ছে আমাদের মনিটরিং বাড়াতে হবে, এবং এই আরেকটি হচ্ছে মডার্নাইজ করতে হবে। এবং মডার্নাইজেশন এবং মনিটরিং এর ক্ষেত্রে এতদিন ধরে কিন্তু আমরা আন্দোলন করেছি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গাটাতে মাদ্রাসাগুলোকে আনার ব্যাপারে। 2013 সালে হেফাজতের তাণ্ডবের পরে একটি শ্বেতপত্র আমরা বের করেছি 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে, আমি সেটা সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। কিন্তু সেখানটাতে কিন্তু আমাদের সুপারিশের মধ্যে একটি বিশাল বড় অংশই কিন্তু যে এই সমস্ত অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা মানে স্বচ্ছতা এখানটাতে নিশ্চিত করতে হবে। যদি স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু এই যে ধরতে পারবো যে বৈষম্যের কথা আমরা বলছি, যে এখানটাতে আসলে কত টাকা বিদেশ থেকে আসছে, কত টাকা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের পিছনে ব্যয় হচ্ছে, কত টাকা আসলে তাদের যে এজেন্ডা তার বাস্তবায়নে, মানে এজেন্ডা মানে লিগ্যাল এজেন্ডা, আর এর বাইরে যে আন্ডারহ্যান্ড যে সমস্ত এজেন্ডা তাদের রয়েছে সেখানে খরচ হচ্ছে। তবে 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 একজন আইনজীবী হিসেবে আমি একটু সংবিধানের কথা বলতে চাই, যে আমরা বলছি যে নিষিদ্ধ করা দিয়ে কোনো সময় মানে এটা কোনো সমস্যার সমাধান করে না, কিন্তু আমাদের সংবিধানের সংগঠনের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেখানে সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে যে যদি কোনো সংগঠন জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকে তাহলে
তাহলে সেই সংগঠনটি সংগঠন হিসেবে বেঁচে থাকবার বা অস্তিত্ব টিকিয়ে রাখবার কোনো অধিকার আমাদের সংবিধান দিবে না। এখানটাতে তাহলে প্রশ্ন আসে জঙ্গি তৎপরতাকে আমরা ডিফাইন করব কি করে, যেটি নাকি আরিফ জেটলিক ভাই বারবার বলছেন জঙ্গি তৎপরতার ক্ষেত্রে তাহলে হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি বা তারাও কি কোনো না কোনো সময় রাজনৈতিক আন্দোলনে এই ধরনের কর্মকাণ্ড করেছে কিনা। একটা হচ্ছে জেটলিক ভাই ডেফিনেটলি আমি এগ্রি করি যে এই ধরনের হয়তো আচরণ আমরা অনেক রাজনৈতিক দলের ভিতরে আমরা করতে দেখি, কিন্তু কতখানি কন্টিনিউয়াসলি তারা করছে, রাষ্ট্র ব্যবস্থাকে কতখানি হুমকির মুখে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তবে হ্যাঁ, যদি জঙ্গি তৎপরতা যে কোনো পলিটিক্যাল গ্রুপই করে তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী তাকে নিষিদ্ধ করা ছাড়া আর উপায় নেই। আর তবে এর ভিতরে ব্যালেন্স আমাদের স্ট্রাইক করতে হবে, কতখানি শক্তি আমরা কত প্রদর্শন করব এবং কোন সমাধানে যাব। নিষিদ্ধ করলে তারা যদি আরো বেশি শক্তিশালী হয় এবং আন্ডারগ্রাউন্ডে যে আবার রিঅ্যাটাক করে, সেটাকে আমরা বেশি হ্যান্ডেল করতে পারবো ভালোভাবে, নাকি এখন এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু আমি যতদূর বুঝি এবং তাদের যে ফান্ডামেন্টাল অবস্থান সেখানটাতে কিন্তু এই আলাপ আলোচনা থেকে খুব ভালো কিছু আসবার যে একটি জায়গা আছে তা না, খালি কিছুটা সময় আমরা টেম্পোরারি সলিউশন আমরা পাবো, কিন্তু আলটিমেটলি লং রানে যুদ্ধ কিন্তু সেই যুদ্ধটা করতেই হবে আমাদের। ধন্যবাদ ব্যারিস্টার তরিন আফরোজ। যুদ্ধটা করতে হবে, আদর্শের যুদ্ধ চালাতে হবে। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই। হেফাজতে ইসলাম তাদের শুরু থেকেই দাবি করে এসছে যে তারা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেমনটি আরিফ জেটলিকও বলছিলেন, কিন্তু এখনো না পর্যন্ত না না আমি এই জায়গাটা আন্ডারস্ট্যান্ড কারেক্টলি। হেফাজতে ইসলাম কোনোভাবেই অরাজনৈতিক প্ল্যাটফর্ম না। না না, আমি বলছি তারা দাবি করেছে, তারা লিখিতভাবে বলছে তারা অরাজনৈতিক সংগঠন। If it is walk like a duck, if it is walk like a duck, it is a duck. ইংরেজিতে একটা কথা আছে। জি, তারা রাজনীতি করবে, রাজনৈতিক ইস্যু বলবে, তারা সংবিধানের এই ধারা বদলাও বলবে, নারী নীতি বদলাও বলবে, ওইখানের মধ্যে বিএনপি জামাত জোটের অঙ্গ সংগঠনগুলোর নেতারা থাকবে, তারপরে এটা অরাজনৈতিক সংগঠন হয়ে যাবে, এটা তো সোনার পাথর বাটি। সুতরাং ওই কথাটা আমি বলি না। থ্যাংক ইউ। জি, সেই জায়গা থেকেই বলছি যে হেফাজতে ইসলাম যখন নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন দাবি করছে, সম্প্রতি আমরা লক্ষ্য করলাম সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নেই এমন নেতৃত্বকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। 5 জনের যে আহ্বায়ক কমিটি, সেখানে যারা সরাসরি কোনো রাজনৈতিক দল করছেন না তাদেরকে দিয়ে এই জায়গাটায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ধর্মীয় একটি সংগঠনে রূপান্তরের কোনো সমঝোতার মাধ্যমে কি হেফাজতে ইসলামকে চলতে দেওয়া হবে, নাকি এতে করে কি তাদের সেই 13 দফা দাবি থেকে তারা কি সরে আসবেন? আমরা তো জানি 13 দফা দাবির মধ্যে ছিল ভাস্কর্য থাকবে না। তাদের 13 দফা দাবির 7 নম্বর দাবিতে স্পষ্ট বলা আছে, আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, যে মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা হবে। তারা তাদের দাবি থেকে যে সরেনি তার প্রমাণ তো আমরা দেখলাম হাইকোর্টের সামনে, আমরা প্রমাণ দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং পরবর্তীতে কোথাও কোথাও তার মুরাল ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে। তাহলে যখন দেশে আইন বিদ্যমান রয়েছে, জাতির পিতাকে নিয়ে কোনো কটাক্ষ করা যাবে না, কোনো ধরনের কথা বলা যাবে না, সেই আইন অনুযায়ী তো এটি সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী তৎপরতা। এই সমস্ত জায়গা থেকে আমি বলছি যে হেফাজতে ইসলাম মানেই মাদ্রাসা শিক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত সব, তা নয়। এই ব্যক্তিসত্তা, এই ব্যক্তিগুলিরও তো একটি রাজনৈতিক সত্তা রয়েছে। সেই রকম একটি জায়গা থেকে সমাধানটা আসলে কোন জায়গায় যাওয়া উচিত? নূর খান লিটন। দেখেন, আবারও একটু মৌলিক কিছু বিষয় কিন্তু আমাদের স্পষ্ট হতে হবে। যেমন ধরেন, ভাইয়ের কথাতে খুব স্পষ্ট কিছু জিনিস এসছে, আমি মনে করি যেটা আসলে আমাদেরকে দরকার খুব গুরুত্ব দিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটি সবাই একটা শব্দ খুব সবাই বলতে চাই, সেটা হচ্ছে জঙ্গি অথবা উগ্রবাদ, যেভাবে আমরা বলি না কেন। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে আমরা এটাকে এখন পর্যন্ত সংজ্ঞায়িত করতে পেরেছি নির্মোহ জায়গা থেকে, যে জঙ্গি কাকে বলবো বা উগ্র মতবাদ কাকে বলবো। যদি তাই হয়, যদি এই জায়গাটিতে আমরা সংজ্ঞায়িত করতে না পারি বা আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, বা আমরা আমাদের অবস্থানগত জায়গা থেকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে মনে হয় একটা বড় ধরনের ভুল আমাদের হয়ে যাবে। আবারও বলি যে এখানে কিন্তু অরাজনৈতিক সংগঠন বলা হচ্ছে না। আমরা কিন্তু শুরু থেকে একটা জিনিস বলার চেষ্টা করেছি, যে হেফাজতে ইসলাম হচ্ছে সংমিশ্রণ এই গ্রুপগুলো।
সেখানে রাজনৈতিক দল আছে, উগ্র মতবাদের লোক আছে, জঙ্গি তৎপরতার সাথে সশস্ত্র গ্রুপগুলোর সাথে কাজ করে, এমন সবাই আছে। এই জায়গাটিতে আমাদের আবারও বলি খুব সাবধানতার সাথে মানে এগোতে হবে। তার মানে আমাদের নীতি বিসর্জন দিয়ে না, আমার নৈতিক জায়গাতে আমি আবারও বলি এই জায়গাতে বিজয় অর্জন করতে হলে আদর্শিক সংগ্রামের বাইরে কোনো অবস্থা নেই বিজয় অর্জন করার, বরং সেটা হিতে বিপরীত হতে পারে। আমি লক্ষ কোটি টাকা লুট করব, বিদেশে পাচার করব, আর আমি বলবো যে হেফাজতে ইসলাম মাদ্রাসার টাকা চুরি করে, তাহলে বৈপরীত্যটা থাকবে। এখন এই জায়গাটিতে আমাকে আবারও বলি চূড়ান্ত ভাবে আদর্শিক সংগ্রামের বাইরে কিছু করার সুযোগ নেই। যেমন ধরেন আজকে আমরা এত কথা বলছি, যখন এই দেশ থেকে শত শত লোক আফগানে যাওয়া শুরু করলো এবং প্রকাশ্যে, আমি আবারও বলি আমি নিজেদের সাক্ষী, বায়তুল মোকাররমে ব্যানার টাঙিয়ে তারা আনসার রিক্রুট করেছিল আফগানে পাঠানোর জন্য। তখন কি আমাদের এই যে আমরা যারা প্রগতির কথা বলি, আমরা যারা মনে করি স্বাধীনতার চিন্তা চেতনায় একেবারে উজ্জীবিত, আমরা কি কাজটি করেছি? আমরা কি তখন প্রশ্ন তুলতে পারতাম না? আমরা তুলেছি। এই জায়গাগুলি কিন্তু আমাদের ভাবতে হবে। আজকে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি যে আজকে যখন হেফাজতের সাথে আমাদেরকে মুখোমুখি করছি আমরা, তখন আমরা দেখছি বুয়েটের একটা ছাত্র লাশ বুড়িগঙ্গায় ভাসতেছে, যে কিনা ওই সমাবেশে গেছে। এই যে আজকের এই অবস্থাটা তৈরি করতে দিলাম, এটা কেন দিলাম? আগের থেকে কেন আমরা ভাবিনি? কেন আমরা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হতে থাকলাম? এই প্রশ্নগুলি কিন্তু নিজেদেরকে করতে হবে। আজকে যদি প্রশ্ন না করে সরাসরি মুখোমুখি তাড়া করিয়ে কোনো বিষয়কে আমরা চিন্তা করি, আমি আবারও বলছি এই জায়গাটিতে আবারও হাজারবার ভাবা দরকার। আমাদের কৌশলী হতে হবে এবং আদর্শ নীতি বিসর্জন দিয়ে কৌশল না। আমি আবারও বলছি আমাদেরকে আদর্শিক জায়গাকে ঠিক রেখে আদর্শিক সংগ্রামটাকে অব্যাহত রাখতে হবে, জারি রাখতে হবে। এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না যে আপনি আদর্শিক সংগ্রাম করবেন, আবার ব্যালেন্স করার জন্য যারা আদর্শিক সংগ্রামকে ইনিশিয়েট করছে তাদেরকে আপনি জেলে পুরবেন বা তাদেরকে আপনি কিন্তু আমরা তো কৌশলের নামে দেখতে পাচ্ছি আদর্শ থেকে এই সরে আসে। আমাদের পাঠ্যক্রমে হেফাজতে ইসলামের পরামর্শক্রমের পাঠ্যক্রম তৈরি হচ্ছে, পরবর্তীতে সেটা সংশোধনের কমিটি করা হলো, সেই কমিটির সুপারিশ করলো, সেটিও 3 বছর যাবৎ বন্ধ রয়েছে। সম্প্রতি বলা হলো এখন 2022 সালেও এটি সেই পাঠ্যক্রম ছাপা হবে না, 23-এ গিয়ে ছাপা হবে। এখানে কিন্তু আদর্শিক লড়াইটাকে আপনি অব্যাহত রাখেননি। আপনি শাহবাগের পরে এমন কিছু জিনিস মানে পদক্ষেপ নিয়েছেন যেটি শাহবাগের ঘটনাকে নেতিবাচক মানে হিসাবে দেখানো হয়েছে। এই কাজটি কিন্তু আপনি সমঝোতার নামে যেটা করেছেন সেটির ফল, যেহেতু ওইখানে আপনার আদর্শ ছিল না, নীতি ছিল না, সেটির ফল হচ্ছে যে আপনার পাঠ্যপুস্তক থেকে আপনার স্বাধীনতার যে চেতনার ধারাবাহিকতায় যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি আপনাকে বাদ দিতে হয়েছে। অর্থাৎ আপনি নেগোসিয়েশন করছেন কিন্তু আদর্শ আপনি ধরে রাখতে চাননি। আপনি নেগোসিয়েশন করছেন ক্ষমতায় টিকে থাকার জন্য, আপনি নেগোসিয়েশন করেছেন লক্ষ কোটি টাকা চুরি করার জন্য, আপনি নেগোসিয়েশন করেননি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য। সরি, আমি একটু কথা বলি নূর ভাই, আপনার সাথে আমি একমত যে আমাদের আদর্শিক লড়াইটি করতে হবে এবং এটাই হচ্ছে বটম লাইন, এর বাইরে কোনো বিকল্প নেই। কিন্তু আজকে যখন আলোচনা উঠলোই আমাদের আদর্শ থেকে সরে আসবার, তাহলে তো আমার মনে হয় যে আমাদের একটি সত্য তো নিশ্চয়ই আমরা স্বীকার করব যে মুক্তিযুদ্ধে যে বিজয় হয়েছে, যে সশস্ত্র যুদ্ধের বিজয়, সেটা 1971-এর 16ই ডিসেম্বরে আমরা অর্জন করেছি। কিন্তু চেতনা প্রতিষ্ঠার লড়াই কিন্তু আমাদেরকে যুগে যুগে করে আসতেই হবে। তা না হলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র একটা মানে একটা ভেগ একটা কনসেপ্ট হয়ে থাকবে, কিন্তু এটাকে আমরা জীবনে প্রতিফলিত হতে দেখবো না। কিন্তু এই যে আজকে যে সমস্যা সমাধান করবার চেষ্টা করছি, এটা শুধু আমরা নিকট অতীত না, তাহলে আমাদের পুরনো অতীত থেকে যদি দেখি, আমরা কিন্তু দেখেছি যে এই যে ধর্ম ভিত্তিক রাজনীতি করা, যেটা নাকি আমাদের সংবিধানের আদি সংবিধানে ছিল না, সেটাকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে, প্রতিবাদ কি হয়েছে সেখানটাতে? এই সমস্ত নেতারা যারা 71 থেকে বিভিন্ন ভাবে ধর্মকে ব্যবহার করে সামনে এগোতে চেয়েছে এবং উগ্রপন্থী একটি অবস্থানে যেতে চেয়েছে, সেটিকে কিন্তু আমরা টলারেট করেছি, আমরা তাদেরকে মন্ত্রী মিনিস্টার হতে দেখেছি। আদর্শ কিন্তু সেখানটাতেও ভুলুণ্ঠিত হয়েছে। সুতরাং এটি একদিনে হয়নি। সিন্দাবাদের ভূত আমাদের পিছে চেপে বসেছে এবং সেটা নামাতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ সেই ভূত
তো এখন ওজনে অনেক বেশি ভারী হয়ে গেছে, তাকে নামানোর কষ্টকর। সুতরাং এখানে কিন্তু আমাদেরকে, যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, তাহলে শুরু করতে হবে অনেক আগের থেকে, যেখান থেকে হচ্ছে আমরা বিচ্যুতি শুরু করেছি। গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রকে আমরা হারিয়েছি না, সমাজতন্ত্র থেকে যে শোষণহীন সমাজের কথা বলেছি সেটা থেকে তো বহু দূরে। জাতীয়তাবাদ বদলেছে, আমরা বাংলাদেশিরা বাঙালি আন্দোলন করেছি বহুবার, ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকেও সরানো হয়েছে বারবার। সুতরাং আজকে মানে আমাদের সমস্যাটা আসলে অনেক মানে অক্টোপাসের মতো চারদিক থেকে আমাদেরকে ধরে রেখেছে। অনেক ধন্যবাদ আরিফ আমি জেফতিক। একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে নূর ভাই, আপনাকে দিয়ে শেষ করবো, আমি একটু আরিফ জেফতিকের মতামতটা নিয়ে নিই। আরিফ জেফতিকের মতামতটা নিয়ে নিই। আরিফ জেফতিক একেবারে সময়ের শেষের আসলে দিকে নূর ভাই, আমি শুধু একটা ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই। গণজাগরণ মঞ্চের 5 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধ করা। সেই যে গণজাগরণ মঞ্চের যেই দাবিটা নিয়ে আপনারা এগিয়ে এসেছিলেন, সেটিও তো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। না, সেটা বাস্তবায়িত হয় নাই বলতে যে হবে না এটা কিন্তু না। যখন এই দাবিগুলা করা হয়, নজরুল কবির, আমি ওই বৈঠকের মধ্যে ছিলাম, এবং আমাদের কনসেপ্টের জায়গাটাই ছিল যে যখন শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, আমরা তখন একেবারেই ছাত্র, আমরা ওনার সাথে পিছনে পিছনে হেঁটেছি। তখন অনেকেই বিশ্বাস করে নাই, এবং এই যুক্তিটাই ছিল যে তখন অনেকেই বিশ্বাস করে না এটা অর্জন করা সম্ভব। একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা অর্জন করা গেছে। গণজাগরণ মঞ্চ যখন এই দাবিটা তুলেছে, মুক্তিযুদ্ধের 72 সংবিধানের মধ্যে ফেরত যাওয়ার যে কথাটা তুলেছে, আমরা 13 সালে এটা এই জন্যই তুলেছি যে এটা হয়তো আমার প্রজন্ম করতে পারবে না, কিন্তু হয়তো জাহানারা ইমাম বিচার দেখে যান নাই, বিচার হয়েছে। এটা হয়তো আমার প্রজন্ম দেখে যেতে, আমি হয়তো দেখে যেতে পারবো না বা আমি জানি না, কিন্তু এটা হবে। সুতরাং এই দাবিটা তুলে রাখা, এবং ওই যে নূর ভাই যে কথাটা বলেছেন, আদর্শিক জায়গাটা যদি আমরা বারবার না বলি, গণমানুষের ভিতরে যদি না আসে, এটা বাস্তবায়ন হবে না। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ আউট অফ ব্লু করে নাই। যুদ্ধাপরাধীদের বিচার করার আগে আওয়ামী লীগ দেখেছে। আপনার মনে আছে 2007-8 সালে আমরা কঠোরভাবে তুলেছি যে দুর্নীতিবাজের গ্রেফতার করতেছেন, খুব ভালো, 111 সরকার, আপনি রাজাকার কেন গ্রেফতার করবেন না? আওয়ামী লীগ দেখেছে যে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে এই ইমোশনটা আছে, তারা এটা তাদের নির্বাচনী এজেন্ডায় নিয়েছে। একইভাবে আমরা যখন এইটা মানুষকে বোঝাতে পারবো যে আদর্শিক সংগ্রামের জায়গা, এটা শুধুমাত্র সংসদে 300 আসন নিয়ে বসে আপনি আইন করে ফেলবেন, এটা টেকসই হবে না। এই জায়গাটা যখন মানুষ বুঝবে, মানুষ কনভিন্স হবে যে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই জায়গাটা কনভিন্স করার জন্য আমার জায়গা থেকে আমি, নূর ভাইয়ের জায়গা থেকে নূর ভাই, তুরিন আফরোজের জায়গায় তুরিন আফরোজ, আপনার জায়গায় আপনি, আমরা বারবার কথা বলবো। একটা সময় জনমানুষের মানসিকতা এটা আসবে, এবং তখন যে সরকারই থাকুক, সেটা আওয়ামী লীগ থাকবে, তারা সেটা নিতে বাধ্য হবে। যখন 111 সরকারের পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্ম, আপনার মনে আছে আমরা হাজার হাজার স্টিকার বিলি করেছি, 4.5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছে ব্লগারের, অনলাইনরা, অ্যাক্টিভিস্টরা, শুধু বইমেলার মধ্যে। এই যে কাজগুলো করার মাধ্যমে আমরা যে সিগন্যাল দিয়েছি যে মানুষ এটা চায়, তখনই কিন্তু একটা সরকার বা একটা রাজনৈতিক দল এটাকে কোঅপ করেছে। সুতরাং ওই জায়গাটা আমাদেরকে বারবার আমাদের জায়গা থেকে যুক্তি দিয়ে যেতে হবে। এটা জোরের বিষয় না, এটা কালকে ভোরে করে ফেলার বিষয় না। আদর্শিক সংগ্রাম জারি রাখার মাধ্যমে এই অ্যাচিভমেন্ট গুলো হবে। মানব সভ্যতা এভাবেই এগিয়েছে। জাহানারা ইমাম যেটা শুরু করেছিলেন, এটা এসে 2015-16 সালের দিকে শেষ হয়েছে। কিন্তু যদি ওই সময় উনি শুরু না করতেন, 2015 সালে শুরু করে বা 13 সালে আমরা শুরু করে, আমরা এটা শেষ করতে পারতাম না। এটা বাস্তবতা। সুতরাং ওই 13 সালে যে দাবিটা আমরা করে রেখেছি বা আগের প্রজন্ম থেকেও এসেছে, এই দাবিটাও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা যদি বারবার বলি, মানুষকে কনভিন্স করতে পারি, এটাকেও বাস্তবায়ন করতে হবে, এবং এটা বাস্তবায়িত হবে। অনেক ধন্যবাদ আরিফ জেফতিক। আমাদের সময় একদম ফুরিয়ে এসছে। নূর খান লিটন, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমরা তো চাই আমাদের স্বপ্নের বাংলাদেশটা প্রতিষ্ঠা করতে। সেই ক্ষেত্রে হেফাজতের মতো যেই সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, যারা আসলেই যে তুরিন আফরোজ বলছিল 75 পরবর্তী যেই বাংলাদেশে যেই রাজনীতির আরেকটি উল্টো রথের যাত্রা তৈরি হয়, সেই উল্টো রথের যাত্রা থামাবেটা কে, কিভাবে? দেখেন, আমি কিন্তু সবসময় একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই কিন্তু এটা বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি। এটা নির্দিষ্ট দিনক্ষণ আমি বলতে চাই না, কারণ বাংলাদেশের রাজনীতিতে উগ্রতা বলেন বা কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা বলেন, আপনারা যদি খেয়াল করেন স্বাধীনতার পরপর থেকেই এই জায়গা আমাদের বুঝে হোক ভুল বুঝে হোক এর কারণে হোক হয়ে আসছে। এবং পরবর্তীতে আমরা সামরিক শাসন দেখলাম, সামরিক জান্তা যারা ক্ষমতা দিল, সামরিক জান্তার রাজনৈতিক দল করলো, 15 আগস্ট দেখলাম, একের পর এক ঘটনাগুলো কিন্তু আমরা দেখে আসছি আগে পরে।
আজকের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, আমরা ধর্মীয় উন্মাদনার জায়গা থেকে দেশটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে আসব, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব, তাহলে সর্বাগ্রে দরকার হচ্ছে, আবারও বলছি, আদর্শিক সংগ্রাম বলেন, লড়াই বলেন, সেই জায়গাটি। আপনি বলেন তো, মানে 80-র দশকের মাঝামাঝি থেকে এখানে উগ্রতা, মানে ধর্মীয় উগ্র গোষ্ঠী সশস্ত্র পন্থায় কাজ করা শুরু করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি আফগানিস্তানে যেতে, প্রশিক্ষণ নিতে, পরবর্তীতে বাংলাদেশে এসে তারা সশস্ত্র উপায়ে কিভাবে কি কাজ করতে পারে সেটি নিয়ে প্রকাশ্যে আলাপ আলোচনা, প্রেস কনফারেন্স, নানান কিছু আমরা কিন্তু দেখেছি। ওই ক্ষমতায় তখন বিএনপিও ছিল, পরবর্তীতে আওয়ামী লীগও ছিল। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করা বা এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য যে আদর্শিক জায়গাটা, সেটা তো আমরা দেখিনি। এমনকি কখনো কখনো কৌশলের নামে নীতিহীন কৌশল, মানে কৌশল গ্রহণ করা আমরা লক্ষ্য করছি। তো এই জায়গা থেকে আমি আবারও বলবো যে আদর্শিক জায়গা থেকে আমাদেরকে কৌশলটা নির্ধারণ করতে হবে, সেইভাবেই এটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের কৌশল যেন কোনোভাবেই উগ্রতাকে, নমনীয়তা যেমন প্রদর্শন করার সুযোগ থাকবে না, পাশাপাশি ওই উগ্রকে অতিরিক্ত বল প্রয়োগ করে মোকাবেলা করতে যে তার পক্ষে যেন জনমত তৈরি না হয়ে যায়, সেদিকেও আমাদের কিন্তু ভাবতে হবে। আবারও মনে রাখতে হবে, দেশটা কিন্তু পরিশেষে আমার, আপনার, সবার। আমাদের ওই জায়গা থেকে নিঃসন্দেহে, কিন্তু কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংগঠন যদি বাংলাদেশের সেই চেতনার মৌল জায়গা বিরোধী তৎপরতা চালায়, যদি সেখানে হাজার শত বছরের পুরনো লাইব্রেরি পুড়িয়ে ফেলা হয়, প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং তার জন্য যদি মামলা হয়, তার বিচার সময়ে হবে, সময়ে হবে না, এরকম জায়গায় যেন না যাওয়া হয়। অর্থাৎ আজকে হেফাজতে ইসলামের যে তাণ্ডবগুলো চালিয়েছে তারা 2013 সালের 5ই মে থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ গত মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, সেই মামলাগুলোর মধ্য দিয়ে, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যেন বিচারের আওতায় আনা হয়। বিচারের ঊর্ধ্বে কেউ নয়, বিচারের ঊর্ধ্বে কেউ নয়, এটাই যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। প্রিয় দর্শক, আজ একদম সময় ফুরিয়ে এসছে। জনাব আরিফ জেফতিক, ব্যারিস্টার তুরিন আফরোজ এবং নূর খান লিটন, আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এটি থেমে থাকার কোনো প্রক্রিয়া নয়, এটি চলবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, নিরন্তর বয়ে যাবে এই প্রবাহ। শহীদ জননী জাহানারা ইমাম শুধু নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা তাজউদ্দিন আহমদদের হাত ধরে যেই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, তার ধারাবাহিকতা আজকে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে যে নতুন প্রজন্মের চেতনায় যেভাবে উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নিশ্চয়ই আরও অনেক দূরে গিয়ে নিতে পারবো, সেটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এমন প্রত্যাশা রেখেই শেষ করছি। অতিমারী করোনাকাল চলছে, সেই করোনাকালে স্বাস্থ্যবিধি যেন আমরা মেনে চলি। কাল থেকে শহরে সিটি সার্ভিস চালু হবে, আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ব্যবহার করি। সবাই সতর্ক থাকি, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।